আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে, তো এই ভিডিওটা হচ্ছে পুরো সার্কুলার নিয়ে, এবং এই ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ তুমি সার্কুলার রিলেটেড সকল প্রশ্নের উত্তর পাবা। স্পেশালি আমাদের টার্গেট ডিএমসি স্টুডেন্টরা যারা অধীর আগ্রহে বসে আছো, ভাইয়া কলেজের লিস্ট কীভাবে দিব, তুমি যেই জেলারই হও, তোমার যে বিভাগ থাকে, আমি বিভাগগুলো গুছিয়ে বলবো তোমার জন্য কোনটা সুইটেবল, সেই অনুযায়ী তুমি তোমার চয়েস লিস্ট ইনশাল্লাহ দিতে পারো। ওকে, এটা কিন্তু ডেফিনেটলি একটু ভেরি করে, সবার থেকে একটু ভেরি করে। শুরুর দিকে সবগুলো মোটামুটি সবার সেম থাকে, আর লাস্টের দিকে একটু ভেরি করে। এগুলো আমি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে বলে দিব। প্রথম কথা, সার্কুলারটা দিছে মানে হচ্ছে সার্কুলারের মধ্যে সব আছে, সার্কুলার যা আছে এর বাইরে কিচ্ছু হবে না, এবং সার্কুলার ওরিয়েন্টেড এই পুরো পরীক্ষাটাই ডেফিনেটলি সার্কুলার বেসড। ওকে, প্রথম কথা খেয়াল করো, আজকেই সার্কুলারটা দিয়েছে 10 তারিখ, আজকেই সার্কুলারটা এসেছে। প্রথম কথা হচ্ছে দেখো, এই সার্কুলারে নর্মালি আমরা যে এতদিন ধরে জানতাম জিপিএ এর হিসেব নিকেশ সব সেমই আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এসএসসি এবং এইচএসসি লেভেলে আমরা জিপিএ চিন্তা করেছিলাম কমপক্ষে 8.5, ওকে ফাইন, এগুলো সেম আছে। এবং জিপিএ যদি কারো 4-এর কম থাকে এসএসসি বা এইচএসসিতে সে পরীক্ষা দিতে পারবে না। এরপরে বায়োলজিতে হচ্ছে তার বায়োলজির ক্ষেত্রে গ্রেডিংটা হচ্ছে তার লোয়েস্ট 3.50 তার লোয়েস্ট গ্রেডিং থাকতে হবে বায়োলজিতে। তুমি যদি বায়োলজিতে এর চেয়ে কম পাও পরীক্ষা দিতে পারবে না। এগুলো খুবই কমন, আমরা আগেই এগুলো জানি এবং এই ভিডিওগুলো আমি করেছি। তারপর একবার বলে দিলাম, বায়োলজি লোয়েস্ট জিপিএ 3.5, আর দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের থাকতে হবে 8.5। ওকে, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট গ্রেডিং, এটা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। যদিও এটা একটু রিস্ক থেকে যায়, ইউ অল নো, একটু রিস্ক থেকে যায়। তারপরেও বললাম যে একটু রিস্ক থেকে যায় বলতে কি অনেক নাম্বার কাটা যাবে, এটা যেন অবশ্যই চিন্তা করে করতে হবে। তোমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছো। সেইমভাবে আমরা যেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে নাম্বারটা জিপিএ নাম্বার কত থাকবে, আমি অলরেডি তোমাদেরকে ভিডিও করে আমার পেজ থেকে বলে দিয়েছিলাম যে এসএসসি এর জিপিএ মার্কটা থাকবে হচ্ছে, মনে আছে বলছিলাম 8 গুণ করলে 40 নাম্বার, আর এইচএসসি নাম্বার থাকবে 12 গুণ 60 নাম্বার। তার মানে এসএসসিতে জিপিএ তোমরা জানো 5 হচ্ছে আমরা টোটাল জিপিএ, এসএসসি 5, এইচএসসি হলো 5। তুমি এখানে যত জিপিএ পাবা এটাকে 8 দিয়ে গুণ করবা, আর এইচএসসির ক্ষেত্রে যত জিপিএ পাবা এটাকে 12 দিয়ে গুণ করবা। তাহলে তুমি তোমার টোটাল জিপিএ থেকে প্রাপ্ত নাম্বারটা হিসেব করতে পারবা। তাহলে কেউ যদি এসএসসিতে 5 পেয়ে থাকে 5 × 40, আর এইচএসসিতে যদি কেউ 5 পেয়ে থাকে 5 × 60, এই হচ্ছে তার 60 এবং 40 মিলে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে তার জিপিএটা হিসেব হবে। খুবই সিম্পল, আগেরবারের কথা আমি তোমাকে ভিডিওতে বলেছি। আচ্ছা, এবার দেখো এখানে সেকেন্ড টাইমার যারা আছে তোমরা জানো এটাও চেঞ্জ হয় নাই, এটাও আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমারদের জন্য খুবই ভালো হয়েছে। সেকেন্ড টাইমার যারা আসো তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য দেখো 3 নাম্বার হচ্ছে কাটা যাবে, যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলে যে ভাই সেকেন্ড টাইমারদের জন্য নাম্বার কি বেশি কাটবে না। সেকেন্ড টাইমারদের নাম্বার 3ই কাটবে, 3 নাম্বার কাটবে। তবে যারা বিগত বছরে কোনো একটা মেডিকেলে ভর্তি আছো, কোনো একটা সরকারি মেডিকেলে বা ডেন্টালে বা মেডিকেল কলেজ ডেন্টাল সরকারি বা সরকারিতে অ্যাকচুয়ালি তুমি সরকারি কোনো মেডিকেলে ভর্তি আছো, মেডিকেল বা ডেন্টালে ভর্তি আছো, সেক্ষেত্রে তোমার 5 নাম্বার কাটবে। ওকে, তাহলে তুমি যদি সেকেন্ড টাইমার হও তোমার নাম্বার কাটা যাবে 3 নাম্বার। তুমি যদি কোনো একটা মেডিকেলে ভর্তি থাকো অলরেডি, তোমার সেখানে তোমার নাম্বার কাটা যাবে 5 নাম্বার, মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকলে। ওকে, ফর্ম পূরণের জন্য কই যেতে হবে? ফর্ম পূরণের জন্য একটা ওয়েবসাইট দেখো লেখা আছে, তুমি তো ডেফিনেটলি দোকানে যাবা, সেই দোকানে গিয়ে তুমি ডেফিনেটলি ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। তো এমবিবিএস এবং বিডিএস ভর্তির জন্য সব নিয়মাবলী নিচে লেখা আছে এবং সব কিছু তথ্য এই ওয়েবসাইটগুলোর মধ্যে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে অনলাইন আবেদনের তারিখ তো আগামীকাল, ইনশাল্লাহ আগামীকাল 11 তারিখ থেকে আবেদন শুরু হবে। সকাল 10টা থেকে আবেদন করা শুরু হবে। এই আবেদনটা কিন্তু চলবে 10 দিন, মানে প্রায় 11 দিন বলতে গেলে। 21 তারিখ শুক্রবার রাত 12টা পর্যন্ত প্রায়। তো এখন তুমি কি বসে থাকবা? না, চেষ্টা করবে ইনশাল্লাহ কালকেই করতে। তবে একদম 10টার দিকে সবাই হুড়মুখে পড়বে, তখন 100% শিওর সাইট একদম, বাংলাদেশের সাইট তো, সাইট একদম শেষ, সাইট দেখবা একদম অচল হয়ে গেছে, আর কাজ করবে না। তখন দেখবা যে 12টা 1টার দিকে গিয়ে মোটামুটি সাইট ওপেন হয়ে যাবে। 12টার দিকে বা 1টার দিকে গিয়ে দেখবা মোটামুটি সাইট আবার সবাই অ্যাক্সেস করতে পারছে। 10টার দিকে সবাই একসাথে ঢুকবে, সাইট হচ্ছে ফল করে যাবে, ক্র্যাশ করে যাবে। তো 12টা 1টার দিকে দেখবা সবাই মোটামুটি ঢুকতে পারতেছে, এবং তখন থেকে ফর্ম ফিল আপ মোটামুটি করবা। আজকের দিনে ইনশাল্লাহ তুমি সুন্দর করে সবকিছু রেডি করে রাখবা, সিরিয়ালটা তোমার মতো রেডি করে রাখবা, যেন ইনশাল্লাহ তুমি ইজিলি ওইটা করতে পারো। এবং তোমার সাথে অবশ্যই তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা 2জন মিলে থাকে, তাহলে এই জিনিসটা একটু ইজি হয়। তখন দেখা যায় একজন করতেছে আনমনা, সে খেয়াল নাই, কিন্তু আরেকজনের একটু খেয়াল আছে, তো মোটামুটি মিলে হয়ে যায়। তারপর একা করলেও কোনো লস নেই, আমি আমার একাই করছি, এটা কোনো বিষয় না। তারপরে ইনশাল্লাহ আমি বললাম আর কি, নিজেরটা নিজে করাটাই ভালো। নিজের দোকানে না করে কম্পিউটার দোকানে গিয়েই করো, কারণ নিজে অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না, নতুন তো। আর কম্পিউটার লোক যারা এক্সপার্ট রেগুলারলি করে তাদের জন্য তো এটা 1-2, তারা একদম সিস্টেমেটিক ওয়েতে তোমাকে অনেক ইজিলি কাজটা করে দিবে টেনশন ছাড়া।
সো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা এই সময় কেন করবো সকাল 10টার দিকে আমরা বা 12টা 1টার দিকে কেন করবো এই জন্য যে অনেক সময় আমরা ওই যে আমাদের যে নির্ধারিত আমরা চাই যে এখানে পরীক্ষা দিতে সেন্টার, এই সেন্টারের জন্য আমরা করবো। মাঝে মধ্যে হয় কি অনেক কিছুদিন পরে আসলে এত ওই দিনই কোনো ঝামেলা হয় না, রেয়ারলি হয় 1-2 দিন পরে বা 3 দিন পরে করলে অনেক সময় যেটা হয় কি সেন্টার ফিল আপ হয়ে যায়। তখন তাকে ওই যে প্রথম যে তার সেন্টার সে আশা করেছিল, সাপোজ তুমি কুমিল্লার, তুমি আশা করেছো কুমিল্লা সেন্টারে পরীক্ষা দিবা, কুমিল্লা মেডিকেলে পরীক্ষা দিবা, বা কুমিল্লা আরেকটা সেন্টার পরে ভিক্টোরিয়া কলেজে উচ্চতর শাখায় যেটা ডিগ্রি শাখায় ওটার মধ্যে তুমি চিন্তা করলে ওখানে পরীক্ষা দিবা, কিন্তু কোনো কারণে তোমার সেন্টার ওখানে সিট খালি নেই, হইতে পারে অনেকে কুমিল্লার আশেপাশে অনেকে আবেদন করে বসছে, তখন তোমাকে বাধ্য হয়ে অন্য একটা সেন্টারে যেতে হবে, তোমার সেকেন্ড চয়েস যেটা আছে। এই জন্য সবাই চেষ্টা করবা ওই দিনের মধ্যে আবেদনটা শেষ করতে। তো 12টা 1টা কোনো সমস্যা না, বিকাল 3টা 4টাও কোনো সমস্যা না, এটা নিয়ে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা, অনলাইনে আবেদনের ফি জমা দেন, মনে রাখবা তোমরা যখন ফর্ম ফিল আপটা করছো, ফর্ম ফিল আপ করার পরে তুমি যখন ফি জমা দিবা তখন তোমার কনফার্মেশন মেসেজ আসবে। এই ফি জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু তোমার আবেদনটা তুমি চাইলে এডিট করতে পারবা, কিন্তু একবার তুমি যদি টাকা জমা দিয়ে ফেলো, পেমেন্ট করে ফেলো, তখন এটা ফিক্সড হয়ে যাবে। ওকে, টাকা জমা দেওয়া পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ হয় নাই, টাকাটা জমা দিছো মাত্র, টাকাটা দিয়ে দিছো মানেই টাকাটা একটা মেসেজ আসছে, ফিরতি মেসেজ আসছে, বাস তোমার এই ফর্ম ফিল আপ কমপ্লিট। সো যদি তুমি চেক করতে চাও ফার্স্টে ফর্মটা ফিল আপ করার পরে তুমি আবার একটা কপি বের করে নিবা, 10 টাকা গেলে গেল, বের করে নিবা, টাকা নিবে না, এমনি বের করে নিলা, নেওয়ার পরে তুমি হচ্ছে একবার সব কিছু আবার নিজের মতো চেক করে নিবা। ওকে, তারপর তুমি টাকাটা জমা দিবা, এটা হচ্ছে লিগ্যাল প্রসিডিওর। টাকা জমা দেওয়ার পরে কিন্তু আর চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে নর্মালি চলে আসছে। ওকে, প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ, এগুলো সব তারিখ দেওয়া আছে। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তুমি ইনশাল্লাহ ডিসেম্বরে গিয়ে 7 তারিখ থেকে 9 তারিখ, ওই সময়ের মধ্যে মোটামুটি তোমার প্রবেশপত্র চলে আসবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এটা ঝামেলা নেই জন্য প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ওই তোমার ফোনে যে মেসেজগুলো আসবে না, টাকা জমা দেওয়ার পরে তোমার ফোনে একটা ইউজার আইডি পাসওয়ার্ড এরকম আসে, এগুলো তোমার সংরক্ষণ করে রাখতে হবে। এগুলো কি করবা, তুমি চেষ্টা করো মেসেঞ্জারের মাধ্যমে তোমার কোনো আম্মু আব্বু বা নিকটাত্মীয় মানে আব্বু বা ভাই বোনের মেসেঞ্জারে দিয়ে রাখবে, মেসেজটা কপি করে দিয়ে রাখবা, তাহলে ইনশাল্লাহ হারানোর ভয় থাকবে না। লিখে রাখবে একটা কাগজের মধ্যে, ওটা তো হারা যেতে পারে, মেসেঞ্জারে দিয়ে রাখলে ভয় থাকবে না। কারণ কি, কারণ হোয়াটসঅ্যাপের মেসেজ হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে ঝামেলা আছে, হোয়াটসঅ্যাপে প্রায় সময় ডিলিট হয়ে যায়, তখন দেখবো পাচ্ছ না। আবার মেসেঞ্জারে হচ্ছে সুবিধা কি, ডিলিট হয় না, তাই না? তুমি যদি নিজ থেকে ডিলিট না করো সে ডিলিট হবে না। টেলিগ্রামও সেম সুবিধা আছে। সো এই দুইটা ওয়েতে তুমি জাস্ট কপি করে দিয়ে রাখবা, আর একটা ইউজার আইডি পাসওয়ার্ড তোমার মেইন বই যে বইটা তুমি পড়তেছো এখন, ওই বইয়ের মধ্যে তুমি এক পিছনের পাশে লিখে রাখবা। এই বই তো ইনশাল্লাহ হারাবে না, কারণ এই বইটা তুমি এখন রানিং পড়তেছো, এই বইয়ের পিছনে তুমি তো প্রয়োজনে লিখে রাখবা, তাহলে তুমি এই প্রবেশপত্র রিলেটেড কয়েকজন ঝামেলায় পড়ে খুঁজে পায় না, যদিও এটা রিকভার করা যায়, বাট ঝামেলায় পড়ে যায়, দরকার নেই, একদম রেডি করে রাখলা যেন ইনশাল্লাহ পেয়ে যাও। ওকে, তাহলে প্রবেশপত্র তুমি খুব ইজিলি তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা দরকার নাই, চিন্তার দরকার নেই। কালকে ইনশাল্লাহ ফর্ম ফিল আপটা তুমি এখন মাথায় রাখো। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসি এরপরে ভর্তি পরীক্ষার তারিখ আলহামদুলিল্লাহ ফিক্সড আমাদের 12 তারিখে 12 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা 15, মানে 15 মিনিট বাড়ছে। ভয় পাওয়ার কিছু না ভাই, 15 মিনিট বাড়ছে তাই বলে কি বইটার ম্যাথ দিয়ে দিবে, এসব ভুয়া চিন্তা বাদ দাও, যা পড়ছো ইনশাল্লাহ তার মধ্যেই হবে। 15 মিনিট সময় বাড়ছো, কোনো সমস্যা নেই, একটু রিল্যাক্সলি পরীক্ষা দিতে পারবা। তাই বলে যে পরীক্ষা তুমি একদম নির্ভরভাবে আরও ঢিলাভাবে দিবে এমন না, তুমি তোমার গতানুগতিক ধারাতেই পরীক্ষা দিবা। দেখবে পরীক্ষা হলে গেলে দেখবা কীভাবে যে 1 ঘন্টা চলে গেছে, ওই 15 মিনিট সময় দেখবা আরও আগে চলে গেছে, মনে হচ্ছে যেন কিরে ওই 15 মিনিট তো আমি বুঝতে পারলাম না, এরকম মনে হবে। সো এই জন্য এটা নিয়ে কোনো বাড়তি চিন্তা দরকার নাই, তুমি গতানুগতিক ধারায় ইনশাল্লাহ পরীক্ষা দাও। সামনে পেপার ফাইনাল শুরু হবে আমাদের, টার্গেট ডিএমসি 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যারা এক্সট্রা বাইরে থেকে পরীক্ষা দিতে চাও, মাত্র 500 টাকা দিয়ে পুরো সকল এক্সামে এনরোল করতে পারবা ইনশাল্লাহ। আমার সাথে তুমি যাত্রা করবা, বলে দিলাম, মানে আমি তোমাদের গাইড করবো প্রত্যেকটা পরীক্ষার জন্য কীভাবে পড়তে হবে, মানে এই রেগুলারলি পেপার ফাইনাল থেকে শুরু করবো। সো যাই হোক, 10টা থেকে 11টা 15 ইনশাল্লাহ একদম 1 ঘন্টা 15 মিনিট দেখবা নিমিশে চলে যাচ্ছে। সো তুমি রেগুলার যেভাবে পরীক্ষা দিচ্ছ ওভাবেই তুমি পরীক্ষা দিবে, এটার জন্য বাড়তি করে কোনো আলাদা টেনশন করার কিছু নাই। আচ্ছা, প্রার্থীর নিজ জেলার নাম এগুলো তো পূরণ করবাই। কোনো আবেদনকারী পূর্ববর্তী বছরে সরকারি মেডিকেল কলেজে ভর্তি থাকলে সেক্ষেত্রে আলাদা বিষয়, তার ক্ষেত্রে অধ্যক্ষের নিকট থেকে পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে, একটা সহজ কথা একটা কি বলে অ্যাপ্লিকেশন লিখে অধ্যক্ষ থেকে সাইন আনতে হবে, এবং কারেন্টলি স্টাডি এট এগুলো অ্যাপ্লাই করবে আর কি। এগুলো তাদের এগুলো খুব কম মানুষই আছে, তারপরেও মনে করো যেটা তোমরা খুবই ইজি, অধ্যক্ষের কাছ থেকে জাস্ট তুমি একটা অনুমতি আনবা, কারণ যেহেতু তুমি পরীক্ষা দিতে যাবা এটা আলাদা অনুমতি লাগবে। এবং কারেন্টলি স্টাডি এট, ওখানে তুমি স্টাডি এট একটা অপশন থাকবে। তোমরা যারা ধরো আমরা তো যারা ধরো এডমিশন ফার্স্ট টাইম দিবে তারা তো এগুলো করবে না, কিন্তু যারা ধরো কোনো জায়গায় কোনো সরকারি মেডিকেলে বা ডেন্টালে ভর্তি আছে, আমি আবারও বলতেছি এটা কিন্তু এমন না যে ভাই আমি ভার্সিটিতে ভর্তি আছি আমি কি ফিল আপ করবো, দরকার নাই। ওই সরকারি মেডিকেলে যারা ভর্তি আছে তাদের মেডিকেল বা ডেন্টালে তারা এটা ফিল আপ করবে, কারণ
তাদের ক্ষেত্রে ওই 5 নাম্বার কাটা যাবে, তুমি ফিল আপ করতে যাও না, তুমি নট অ্যাপ্লিকেবল দিবা। ওকে, আর যারা মনে করো ভুয়া তথ্য দিবে যে এক জায়গায় ভর্তি আছে কিন্তু নট অ্যাপ্লিকেবল দিল, তারা কিন্তু পরবর্তীতে পুরোটা বাতিল হয়ে যাবে, এমনকি 2 জায়গায় বাতিল হয়ে যেতে পারে। ওকে, খেয়াল রাখবা। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একদম তোমার সুন্দর করে তুমি নর্মালি ফিল আপ করবা, এখানে বানান খুব বেশি ভুল হবেও না, চেক করে নিবা। প্রেজেন্ট পার্মানেন্ট তোমাদের সুন্দর করে লেখা থাকবে, আজকে সবাই এগুলো লিখে ফেলবা, ইংলিশ এবং বাংলা দুইটাই লিখবা, যেটা যেখানে ফরম্যাটে থাকে ওই ফরম্যাটে তুমি যেন ফিল আপ করতে পারো, দুইটাই সুন্দর করে খাতার মধ্যে আজকে লিখে ফেলবা। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার। হ্যাঁ, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, এরপর হচ্ছে তোমার ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো ইনশাল্লাহ সুন্দর করে রাখবা। এসএসসি এবং এইচএসসির যে তোমার রেজিস্ট্রেশন মানে যেই রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখবা এবং একটা কাগজের মধ্যে সবগুলো লিখবা। তাহলে ইনশাল্লাহ কালকে তোমার এই প্রসেসটা অনেক ইজি হবে, খুঁজতে হবে না এভাবে, এবং হারাবেও না কাগজ। হ্যাঁ, কেউ মূল কাগজ নিয়ে আবার যাও না, খেয়াল রেখো। 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার, এটা খুবই বাধ্যতামূলক এবং এটা এমনটাই দিবা যেটা সচল থাকবে, কারণ এখানেই তোমার ইউজার আইডি আসবে, পাসওয়ার্ড আসবে এবং তুমি কোন পরীক্ষার কেন্দ্রটা পেয়েছো এটাই কিন্তু এসএমএস এর মাধ্যমে আসবে। টাকা জমা দেওয়ার পর বলছিলাম না, টাকা জমা দেওয়ার মাত্রই শেষ, টাকা জমা দেওয়ার পরে আর কিছু করতে পারবে না, তাহলে টাকা জমা দেওয়াটা এখানে মেইন ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, টাকা জমা দেওয়ার পরে কাজ শেষ। চয়েস অপশন, আমি এখনই তোমাদেরকে চয়েস অপশনগুলো বাছাই করে দিচ্ছি, কোনো টেনশন নাই। তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন কোন কীভাবে চয়েস দিবা আমি বলে দিচ্ছি। আচ্ছা, ডিক্লারেশন বাকিগুলো খুব ইজি। ইউজার আইডি নাম্বার দেখা যাবে, অবশ্যই টেলিটক নাম্বার থেকে টাকা জমা দিতে হবে, এবং ছবি এবং স্বাক্ষর অবশ্যই একটা কাগজের মধ্যে বা ওখানে গিয়েও লিখতে পারবা, নিজের স্বাক্ষর দিবা। স্বাক্ষর এত বড় নাম লেখার দরকার নেই, ছোট্ট তোমার সংক্ষেপে একটা ওয়ার্ড লিখলেই হবে, ওইটাই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন লিখবা, স্বাক্ষর দিবা, জাস্ট ওইটা মিল থাকলেই হয়েছে। তোমার নাম মনে করো মোসাম্মদ আমেনা খাতুন বিলকিস ওমো, তুমি যদি পুরোটা লেখো ওখানে গিয়ে তুমি পুরোটা লেখা ঝামেলা, তুমি লিখলে ধরো আমেনা বা বিলকিস, তুমি জাস্ট এটা লিখলা, তো ওখানে গিয়ে তুমি খালি ওইটাই লিখবা, যা লিখছো ওখানে তাই লিখবা। এই জন্য স্বাক্ষরটা ছোটো আকারে দেওয়া ভালো, অনেক কাছে পেঁচাই পুচাই দেয়, ওইসব দেওয়ার বয়স তোমার হয় নাই, ওইসব দিও না, পরে বুঝলে যাবা, দরকার নেই, জাস্ট নর্মাল একটা ওয়ার্ডে স্বাক্ষরটা দেওয়ার চেষ্টা করো, তাহলে সময় বাঁচবে আর কি। ওকে, ছবি তো অবশ্যই নিয়ে যেতে হবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি, এবং এই ছবির ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু ছবি সাধারণত পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকাটাই ভালো, সাদা ব্যাকগ্রাউন্ড থাকা ভালো, আর কান দেখা যাওয়াটা উত্তম। হ্যাঁ, কান এবং চোখ। একবার টাকা জমা দিলে, এটা খেয়াল করো, একবার টাকা জমা দিলে আর কোনো কিছু পরিবর্তনের সুযোগ নাই, টাকা দিছো মানে শেষ, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের সুযোগ নেই, টাকা জমা দিছো মানে কাজ শেষ। ওকে ওকে ফাইন। কারিগরি সহায়তার জন্য বলছে টেলিটক নাম্বার থেকে এই নাম্বারে বা এটাতে কল দেওয়া যাবে, কিন্তু ওইসব কারিগরি সহায়তা আমার আশা করি ইনশাল্লাহ লাগবে না। ফি হচ্ছে 1000 টাকা, ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা, এটা পাল্টায় নাই, 1000 টাকাই আছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা হচ্ছে 17টা। দেখো এগুলো হচ্ছে পরীক্ষা কেন্দ্র। সো যারা ঢাকায় আসো, অনেকে ভাবে কি ঢাকা মেডিকেলে পরীক্ষা দিতে পারলে মানে ভালো, এরকম না। দেখো ঢাকা মেডিকেলে একটা সেন্টার কোড আছে, সেন্টার কোড দেখবা, এই সিরিয়াল নাম্বার দেখার কোনো দরকার নাই, তুমি সেন্টার কোড দেখবা, তোমাকে ওখানে বসাইতে হবে সেন্টার কোড, সিরিয়াল নাম্বার না। ঢাকা মেডিকেল হচ্ছে 11 সেন্টার কোড। চট্টগ্রাম মেডিকেল কলেজ যা চিটাগাং অঞ্চলে পরীক্ষা দিবা 12, রাজশাহীর দিকে 13, ময়মনসিংহ মেডিকেল কলেজ 14, এমএজি ওসমানী সিলেটের মেডিকেলটা হচ্ছে 15। আচ্ছা নেক্সট, এগুলো সেন্টার কোড, আমাদের কিন্তু সেন্টার কোড বসাইতে হয়। শের বাংলা মেডিকেল কলেজ বরিশাল 16, রংপুরের দিকে যারা রংপুরে পরীক্ষা দিবা 17, স্যার সলিমুল্লাহ মেডিকেল ঢাকা 18। এখন আসি ঢাকার কিন্তু সেন্টার অনেকগুলো, দেখো এখানে আছে শহীদ সোহরাওয়ার্দী সেন্টার আছে, মুগদা সেন্টার আছে, ঢাকা ডেন্টালের সেন্টার আছে। সো অনেকে ভাবে কি, অনেকে বাসায় মনে করো মিরপুরের দিকে, তোমরা ঢাকা ডেন্টাল দিবা, ওই পাশের দিকে তুমি যত ওই পাশে যেতে পারো সোহরাওয়ার্দী দিবা। অনেকে ঢাকা মেডিকেল দিয়ে বসে থাকে, তার সেন্টার পর শাহবাগে, এই মিরপুর থেকে সকালবেলা শাহবাগে এসে বসে পরীক্ষা দেওয়া লাগে। ঢাকা মেডিকেলের সেন্টার মানে তো এই না যে ঢাকা মেডিকেলে তুমি চান্স পেয়ে গেছো, তুমি ঢাকা মেডিকেল দেখার ইচ্ছা থাকলে তুমি 2 দিন আগে এসে দেখে যাও, এসে আমরা কল দাও, দুদিন আমি থাকলে ইচ্ছা তোমার ঘুরে ঘুরে সবাই যা স্টুডেন্ট আছে সবাই একদিন ঢাকা মেডিকেল দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা তোমাদের বাসা আশেপাশে একটু চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ সেন্টারগুলো দিও। তোমরা ওই ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোহরাওয়ার্দী এমনকি মুগদা, তোমার একটু রিজিয়নের আশেপাশে তোমরা দেখবা যে ওই সেন্টারগুলো কোথায় পড়ে। যেমন ঢাকা মেডিকেলের সেন্টারটা ম্যাক্সিমাম ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল এই জায়গাটা মিলিয়ে পড়ে। হ্যাঁ, সলিমুল্লাহর দিকে একটা সেন্টারটা পরে রিমেম্বার মানে ঢাকা কলেজের দিকে আশেপাশে পড়ে, আর সোহরাওয়ার্দী ডেন্টাল ওগুলোর পাশে। মিরপুরের দিকে যারা আছো ডেন্টালের ওই অংশ দিবা, হ্যাঁ ডেন্টালের ওই অংশ দিবা। উত্তরের দিকে যারা আছো তারা ডেন্টালের ওই অংশটা দেওয়াটাই আই থিঙ্ক সুইটেবল। সোহরাওয়ার্দী মোস্ট প্রবাবলি গতবার পড়েছিল ইয়াতে, তোমার গতবার কয়েকবার আগে তো পড়েছিল ফার্মগেটের দিকে যে কলেজগুলো আছে মোস্ট প্রবাবলি ওদিকে পড়েছিল। তারপরে একটু চেক করে ইনশাল্লাহ তুমি দেখবা। দিনাজপুর মেডিকেল আমি আমার কমেন্ট বক্স দেখবা, আমি কমেন্ট বক্সে চেক করে ইনশাল্লাহ আমি সুন্দর করে জানাই দিব, তোমরা একটু খেয়াল করো আর কি, আজকে না হলে কাল সকাল ইনশাল্লাহ খেয়াল করো, আমি রাতের মধ্যে জানা রাখবো। দিনাজপুর ফরিদপুর সেন্টার কোড, ওকে এখানে মেইন হচ্ছে সেন্টার কোড, এবং তোমরা কিন্তু একাধিক সেন্টার কোড দিতে পারবা, কারণ হ্যাঁ সেন্টার কোড একাধিক দিতে পারবা। সাধারণত 3টা অপশন থাকে আর কি,
তো ধরো কুমিল্লা মেডিকেল, যারা কুমিল্লা আছে তারা কুমিল্লা মেডিকেল দিলা, সেন্টার করে 19 দিলা। হ্যাঁ, তারপর মনে করো কুমিল্লার আশেপাশে কি আছে, কুমিল্লার আশেপাশে মনে করো এখানে কি আছে, কুমিল্লার আশেপাশে তো ঢাকা, কুমিল্লা থেকে কাছে হচ্ছে ঢাকায় আসলে। হ্যাঁ, অনেকে নোয়াখালী দেয়, নোয়াখালী আবার সেন্টার দেয়া নাই নাকি, সেন্টার দেয়া নাই। তো কুমিল্লার আশেপাশে আসলে ঢাকায় আছে, তো ঢাকা তোমরা দিতে পারো, বাট এর ভিতরে তোমাদের ইনশাল্লাহ থাকবে। কুমিল্লার পাশে ঢাকা দিও, আর অন্য জায়গায় দিও না, কারণ অন্য জায়গায় দৌড়াদৌড়ি করে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, অন্য জায়গায় থাকার জায়গায় তোমার সমস্যা হবে। তো ভর্তি পরীক্ষা ফি জমা দেওয়া, মেসেজ অপশনে গিয়ে এমবিবিএস বিডিএস লিখে, এবার কিন্তু একসাথে দুইটাই আছে, এমবিবিএস বিডিএস কিন্তু পরীক্ষা একসাথে হচ্ছে। এমবিবিএস বিডিএস লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবা, তুমি যে তারপর যেই ফর্ম ফিল আপ করবে ইউজার আইডি পাবা, সেখান থেকে এই নাম্বারে এসএমএস করে পাঠিয়ে দিবা, খুব ইজি। এটা নিয়ে কোনো ডাউট মানে কিছু ঝামেলা পাওয়ার কিছু নেই, এখানে লেখা আছে। আর তুমি যে মোবাইল অপারেটর দিয়ে করাবা সেইটা ভালো মতোই করবে, তুমি খালি মেসেজটা দেখবে আসছে কিনা চেক করবা। আচ্ছা, ফিরতি এসএমএস হচ্ছে তোমাকে একটা পিন জানাবে, এমবিবিএস বিডিএস স্পেস FRLGCT টাইপ করে সেন্ড করবে 16222 নাম্বারে। এই FRLGCT হলো ফর্ম পূরণ করে পাওয়া ইউজার আইডি, মানে তুমি যে ইউজার আইডিটা পাবা ফর্ম পূরণ করার পরে ওই ইউজার আইডিটা তুমি এখানে বসাবা। ওকে, এমবিবিএস বিডিএস স্পেস ইউজার আইডি পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, 16222 নাম্বারে। এরপর একটা ফিরতি এসএমএস তোমাকে একটা পিন পাঠাবে, ওটা পিন নাম্বার। এই পিনটাকে দিয়ে এই পিন ফিরতি এসএমএস একটা পিন পাবা, প্রার্থীর নাম পাবা, এবং পরীক্ষার ফি হিসেবে 1000 টাকা কেটে রাখার জন্য সম্মতি চাইবে। তো অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে রাখতে হবে। সম্মতি দেওয়ার জন্য নিচের মতো করে 16222 সেম নাম্বারে এসএমএস পাঠাবে। কীভাবে? মেসেজ অপশনে গিয়ে লিখবা এমবিবিএস বিডিএস স্পেস ইয়েস, ওই আগের বার সম্মতি চাইছি তোমার, তুমি লিখবা স্পেস এমবিবিএস বিডিএস স্পেস ইয়েস স্পেস ওই যে পিন নাম্বারটা তোমাকে পাঠাইছে পিন দিয়ে পছন্দের 4টা সেন্টার কোড, এবার 4টা সেন্টার কোডের অনুমতি দিচ্ছে 4টা। তুমি কি করবা, কুমিল্লা যারা আছে মনে করো কুমিল্লা লিখে ঢাকার বাকি 3টা দিয়ে দিলা, বা চট্টগ্রাম যারা আছে চট্টগ্রাম দিয়ে কুমিল্লা দিলা, কুমিল্লা দিলা বা ঢাকা দিলা। মানে ঢাকার সুবিধা হচ্ছে একটাই যে ঢাকায় অন্তপক্ষে তুমি থাকতে পারবে আগের দিন, মোটামুটি বেশ ভালো জায়গায়। এখন ওই খুলনা টালে ওষুধ জায়গায় থাকা যায়, তো খুলনা যারা আছে খুলনা দিলা। খুলনা আশেপাশে সেন্টার তুমি চিন্তা করলে তোমার আশেপাশে যে জেলাগুলো আছে ওই চিন্তা করে দেখলা যে কোনটা কাছে পারে, তুমি নিশ্চয়ই দিনাজপুর দিবা না, ওটা তোমাদের কোনোদিন ফালাবেও না। হ্যাঁ, এগুলো তোমরা ভয় পেও না ভাইয়া, ইনশাল্লাহ তোমাদের সেন্টার তোমার দেখবা ওই দিন তোমরা করবা, তো মোটামুটি ইনশাল্লাহ সবার ওই তার রিজিয়নেই পড়বে, এটা নিয়ে কোনো আশা করি ভয় পেও না। হ্যাঁ, তো কাছাকাছি বলতে তোমার যেখানে থাকার সুবিধা ওইটা একটু দিলে ভালো আর কি। সকালে গিয়ে পরীক্ষা দিবা ওই নিয়তে কেউ যাবা না, ওই নিয়তে কেউ সেন্টার দিও না। হ্যাঁ, মানে তোমার দূরবর্তী কোনো জেলা দিও না, সকালে গিয়ে ঢাকা আছে দিয়ে দিলাম না, তোমার আগের দিন যেতে হবে, এটা শিওর। তোমরা মানে সেন্টার 4টা অপশন দেওয়া যায়, এখন 4টা অপশন দিতে হবে এমন না, তুমি 2টা দিলেও কোনো সমস্যা নাই, সর্বোচ্চ 4টা দেওয়া যায়, তুমি 2টা চাইলে 2টা অপশন দিয়ে রাখতে পারো। হ্যাঁ, সর্বোচ্চ 4টা দেওয়া যায়, বাট 2টা দিলেও আসলে খুব বেশি ঝামেলা এমন না। মানে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 11, 12, 13, 14 এরকম করে টাইপ করছে, তাহলে এখানে মেসেজের ফরম্যাট দেখে তুমি টাইপ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রবেশপত্র ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবা 7 তারিখে, এবং এই জন্য তুমি অবশ্যই তোমাকে যেটা বললাম যে তুমি ওই যে তোমার যে প্রবেশপত্রের যে তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এইটা অবশ্যই সবাই সংরক্ষণ করে রাখবা। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা তোমরা বললাম না, মেসেঞ্জারে বা টেলিগ্রামে নিজের ইয়েতে পাঠিয়ে রাখবা। আর মেইন বই যেটা আছে বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স, স্পেশালি বায়োলজির পিছনে তোমরা লিখে রাখবা ইনশাল্লাহ, ওখান থেকে তুমি হারাবে না আর কি তোমার এটা। আচ্ছা, চলে আসি এরপরে। দাখিলকৃত অনলাইন আবেদন কলেজ পছন্দক্রম পরিবর্তন, আবেদনকারী প্রার্থী কর্তৃক আবেদন ফি জমা দানের পরে অ্যাপ্লিকেশন টাইপ কিন্তু পরিবর্তন করা যাবে না, এটা কিন্তু মেইন কথা, পরিবর্তন করা যাবে না। তবে আবেদনকারী প্রয়োজনে 2বার তার মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। এই একটা জায়গায় পরিবর্তনের সুযোগটা দেয়া আছে 2বার। তুমি যে একটা সিরিয়াল লিস্ট দিয়ে দিছো, তুমি চাইছো যে এই সিরিয়ালটা, ওই আমি একটু পরে সিরিয়াল ঠিক করে দিচ্ছি, এই সিরিয়ালটা দেওয়ার পরে তুমি এটাকে 2বার চেঞ্জ করতে পারবা। তবে এটার ঝামেলা তোমরা নিশ্চয়ই যেতে চাইবে না, এই জন্য আজকে ইনশাল্লাহ সুন্দর করে সিলেক্ট করে রাখো, কালকে দেওয়াটা ইজি হবে। কীভাবে করবে সেটা দেওয়া আছে, পরের কথা। আর নির্দেশনা বলে আর কিছু বলার নাই, তোমরা বল পয়েন্ট কলম ব্যবহার করবা, রঙিন প্রবেশপত্র নিয়ে যেতে হবে, সাথে এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা হলে আসতে হবে, এটা খেয়াল রাখো। তাহলে পরীক্ষা হলে কী নিয়ে যেতে হবে? বল পয়েন্ট কলম, এটা তো নিবাই। রঙিন প্রবেশপত্র, ওকে ফাইন, এটা তো নিবাই। সাথে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটা তুমি নিয়ে যাবা, অরিজিনালটাই নিয়ে যাবা, ঠিক আছে? কোনো রকমের মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস, কোনো ক্যালকুলেটর, হাত ঘড়ি, পকেট ঘড়ি কিচ্ছু নেওয়া যাবে না। হ্যাঁ, জাস্ট তুমি ঢুকবা আর এই 3টা কাগজ ঢুকবে তোমার সাথে, এই হচ্ছে হিসেব। আর কলম যাবে আর কি, আর তোমার সাথে কলম যাবে, এই কয়েকটা জিনিস শুধুমাত্র তোমার সাথে ঢুকবে, অন্যথায় যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের সিরিয়ালটা আমরা ছিল কীভাবে করব। আচ্ছা, সিরিয়ালটার ক্ষেত্রে সবাই একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি, এটা হচ্ছে ডেন্টালগুলোর ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোর আসন নাম এবং কলেজ ভিত্তিক আসন সংখ্যা আছে। ডেন্টাল অবশ্যই সবাই সবগুলো ফিল আপ করবো। আমরা রাখি
একটা কথা মনে রাখবো, তোমার টার্গেট হচ্ছে মনে করো ভাই আমি ঢাকা ছাড়া কোনো জায়গায় পড়বো না, এইসব যত টার্গেট থাকুক ঠিক আছে, আই রেসপেক্ট ইউ, তুমি চান্স পাও তো ঢাকা ছাড়া অন্য জায়গায় আসে পড়ো না, ঠিক আছে, পরে ডিসিশন নাও। বাট এখন ফর্ম ফিল আপ করার সময় সকল মেডিকেল কলেজ তোমরা অবশ্যই এন্ট্রি করবা, কোনো ঘর খালি রাখবা না, সবগুলো চয়েস ফিল আপ করবা। এটা অনেকেই ভুল করে, গত বছরও কয়েকজন ভুল করছে, সে কয়েকটা মেডিকেল দিছে, লাস্টে এগুলো ফিল আপই করে নাই, তার তো কোনোদিন এটা আসবে না, কোনোদিন কেউ বলতে পারবে না কে কোথায় চান্স পাবে। সো এই জন্য সবগুলা অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে, সবগুলা ঘর ফিল আপ করতে হবে, মেডিকেলগুলো সবগুলো ফিল আপ করতে হবে, ডেন্টালও সবগুলো ফিল আপ করতে হবে, এটার জন্য কারো বাদ না যায়। তাহলে খেয়াল করো এখানে ডেন্টালের যে লিস্টগুলো আছে, ঢাকা ডেন্টাল কলেজ, রাজশাহী, চট্টগ্রাম, এমএজি ওসমানী, ময়মনসিং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, রংপুর, শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা, স্যার সলিমুল্লাহ। এখন দেখো আমি ডেন্টালের সিরিয়ালটা আগে করে দিই। নর্মালি আমরা সবাই ঢাকায় থাকতে চাই, ওই ফর্মেটে ঢাকা ডেন্টাল কলেজ 1 নম্বরে অবশ্যই আমরা রাখবো, এটা সিট সংখ্যা দেখো সবচেয়ে বেশি। আচ্ছা এবার দেখো শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ এবং সোহরাওয়ার্দী মোটামুটি ডেন্টাল ইউনিটের মধ্যে। আমি আসলে সলিমুল্লাহ সোহরাওয়ার্দী আমি কোনো পার্থক্য করছি না, বাট তুমি যদি চাও পুরান ঢাকার মধ্যে থাকবা না, একটু মেইন শহরের মধ্যে থাকবা, তাহলে তুমি সোহরাওয়ার্দীটাকে আগে রাখবা, এবার সলিমুল্লাহ রাখবা। এবার বাকিটা ডিপেন্ড করবে তুমি কোন অঞ্চলের মানুষ। তুমি যদি চিটাগাং অঞ্চলের মানুষ হও তুমি এরপরেই রাখবা অবশ্যই 4 নম্বরে চট্টগ্রাম। তুমি যদি চট্টগ্রাম অঞ্চলের মানুষ না হয়ে তুমি যদি মনে করো তুমি সিলেট অঞ্চলের মানুষ হও, তুমি 4 নম্বরে রাখবা সিলেট। তুমি যদি রাজশাহীর দিকে উত্তরবঙ্গের মানুষ হও তুমি 4 নম্বরে রাখবা রাজশাহীর যদি বিভাগের মানুষ হও তুমি রংপুরের মানুষের রাখবা রংপুর। তুমি যে বিভাগে আসো, ময়মনসিং বিভাগ হলে ময়মনসিং, বরিশাল বিভাগ হলে বরিশাল, তুমি যে বিভাগে আসো তুমি ওই বিভাগটা 4 নম্বরে রাখবা। আর বাকি সবগুলো তুমি তোমার ইচ্ছা মতো দাও, কোনো সমস্যা নেই, সবগুলো মোটামুটি সেম ক্যাটাগরি। খালি এই রাজশাহী, চট্টগ্রাম এবং ময়মনসিং, রাজশাহী এবং চট্টগ্রাম দেখো সিট সংখ্যা বেশি, রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটাকে তুমি চেষ্টা করবা। তুমি যদি রাজশাহী নাও, সাপোজ তুমি রংপুরটা আগে দিছো, দেওয়ার পরে এরপর তুমি রাজশাহী এবং চট্টগ্রাম দিও, কারণ এই দুইটা বেটার। এবং ধরো রংপুরের সাথে অবশ্যই রাজশাহী দিবা, তাই না, তোমার কাছাকাছি পড়ে, রংপুরের সাথে রাজশাহী কাছাকাছি পড়ে। আবার ধরো বরিশালে যে দিবা তার আশেপাশে কি কাছাকাছি একটু খুলনা পড়ে, সে খুলনাটা আগে দিলা, চট্টগ্রামটা দিলা, ঠিক আছে, সে সিলেট নিশ্চয়ই আগে দিবা না। এরকম তোমার আশেপাশে রিজন চিন্তা করে তুমি ভাগটা করে ফেলবা। আমি বুঝাতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন ধরো হচ্ছে চট্টগ্রাম রিজনে, সে চট্টগ্রাম দিবে, সিলেট দিবে, এরপর সে চাইলে ঘুরে খুলনা দিতে পারে, এরপর বাকিগুলো তোমার মতো করে ইনশাল্লাহ দাও, কোনো সমস্যা নেই। তুমি তোমার জন্য চট্টগ্রাম রিজনে যে আসো তার জন্য রাজশাহী রংপুর যাওয়া একদম কঠিন, একদম লাস্টে সে রাজশাহী রংপুর একদম নিচে দিবে, এরকমভাবে তুমি এই ভাগটা করবা। তাহলে প্রথম 3টা তো বুঝে গেলে ঢাকার 3টা, 4 নাম্বারটা হবে তুমি যেই বিভাগে আসো সেই বিভাগ, বাকিগুলো তুমি চেঞ্জ করলা। আচ্ছা এবার আসি দ্য মেইন থিং, মানে যেটা আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি মেডিকেলেরটা। এটাকে বলে রাখি, ছবি নিয়ে যাবা 300x300 পিক্সেল ছবি, এটা ওই দোকানেই করবে, এটার সাইজ 100 বেশি হবে না, এটা খুব সুন্দর করে করা যায়, ওখানেই দেখবে একটা পয়েন্ট দেওয়া থাকে, চাইলে কনভার্ট করা যায়। আর স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, এটা নিজেরা না করে দোকানে করাটাই ভালো। হ্যাঁ, আর নিজেরা চাইলে করতে পারো, 300x300 পিক্সেলে কনভার্ট করা যায়, তোমরা সার্চ করলে পেয়ে যাবা, ক্রোমে গিয়ে সার্চ করবা যে কনভার্ট 300x300 পিক্সেল ছবি বা 300x80 পেয়ে যাবে অপশনগুলো। আচ্ছা ইনশাল্লাহ চলে আসি আমরা এখন একদম সুন্দর করে সিরিয়ালে। যাদের কোটা আছে কোটা দিবা, যাদের কোটা নাই তারা কোটা দেওয়ার দরকার নাই, যে ট্রাইবাল কোটা আছে। আর একটা হচ্ছে মোস্ট প্রবাবলি মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ মুক্তিযোদ্ধার সন্তান আছে, এই কোটাগুলো খেয়াল রেখো। ট্রাইবাল কোটা হচ্ছে তোমরা জানো যারা উপজাতীয় বা পার্বত্য জেলার অউপজাতীয় প্রার্থীদের জন্য কোটা, এটা তোমরা একটু দেখো। হ্যাঁ, যাদের আছে তারা শুধুমাত্র ফিল আপ করবা, ম্যাক্সিমাম তোমাদের নাই আমি জানি, তোমরা এটা নিয়ে আর ঝামেলা পাওয়ার কিছু নাই। চলে আসি আমাদের সেই সিরিয়াল যেটা আমরা এখন ইনশাল্লাহ সিরিয়াল করব, এটা আমরা মাথায় রেখে সিরিয়াল করব। এখানে মেডিকেল আছে কয়টা? মেডিকেল আছে, আরে বড় হয়ে গেছে, ছোট করে দিই নাহলে সিরিয়াল করতে অসুবিধা হবে। 47টা মেডিকেল আছে, সব মিলে সিট হচ্ছে 5100। সিট সংখ্যা কিছুটা কমেছে, সিট সংখ্যা কমুক না কমুক খুব বেশি এটা নিয়ে কিচ্ছু নাই, বদল হওয়ার কিচ্ছু নাই। সিট সংখ্যা 5100, কম না, এমন কমে নাই যে ভাই 2000 কমে গেছে, এমন হয় নাই। সিট সংখ্যা হচ্ছে 5100, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখো প্রথম কথা হচ্ছে সিট সংখ্যা একটু বেশি যেগুলো আছে, দেখো আমি যদি আমাকে সিরিয়াল করতে বলে আমি একটা আমার সিরিয়াল করি। প্রথমটা হচ্ছে আমি 1 নাম্বার রাখবো ঢাকা মেডিকেল কলেজ, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের পরেই 2 নাম্বার হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ। কই আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজটা? খুঁজে বাই করো, এই যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 2 নাম্বারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। 3 নাম্বারে দেখো শহীদ সোহরাওয়ার্দী কোথায়? এই যে 5টা আসন কমাইছে, এখানে আছে, এই যে এখানে 3 নাম্বারে হচ্ছে এই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এই হচ্ছে 1 2 3। 4 নাম্বার দেখো, 4 নাম্বার অনেকে অনেক কিছু বলে, আমি আসলে অলওয়েজ ঢাকায় থাকার পক্ষে বলবো, ঢাকায় থাকার পক্ষে, সেই হিসেবে 4 নাম্বারে মুগদা মেডিকেল কলেজ, আমার হিসেবে 4 নাম্বারে মুগদা মেডিকেল কলেজ, এই 4 নাম্বারে মুগদা মেডিকেল কলেজ। দিন শেষে সবাই ঢাকায় থাকতে চায়। এখন যদি এমন হয় তুমি, এটা কিন্তু অপশনাল, দেখো এটা কিন্তু নট সবার জন্য না,
এখন ধরো অনেকেই যারা চট্টগ্রামে থাকে তাদের কাছে চট্টগ্রামই মেইন, তারা এমনও আছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে পড়ে না, চিটাং মেডিকেলে পড়ে। সিলেট মেডিকেলে অনেকে আছে ঢাকা মেডিকেল চান্স পেয়েছে, সিলেট মেডিকেলে রয়ে গেছে। তো তারা তো ডেফিনেটলি তার মেডিকেল লাগিয়ে দিবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। যার একটা পার্সোনাল প্রেফারেন্স তো অবশ্যই আগে। এবার 4-এর পরেই হচ্ছে তোমার নিজস্ব জেলার মেডিকেল কলেজগুলোর মধ্যে যেগুলো বিভাগীয় মেডিকেল কলেজ, মানে বড় বড়গুলা। যেমন এই যে তুমি যে চট্টগ্রাম দিকে মানুষ হও, চট্টগ্রাম আগে দিবা, চট্টগ্রাম আগে দিতে পারো। বাট আমি যদি আমার সিরিয়ালটা বলি একটু সব কিছু বিবেচনা করে, 4 নম্বরে 4-এর পরে 5 বা মুগদা মেডিকেলকে তুমি যদি পরে নাও তাহলে 4। তো আমি ধরছি মুগদা মেডিকেল 4 নম্বরে দিচ্ছি আমি, সাপোজ ঢাকায় থাকার জন্য আমার কাছে এটা প্রেফারেবল মনে হয়। 5-এ দিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল কলেজ এটা বেশ রিনাউন্ড, বেশ পুরাতন এবং বেশ ভালো একটা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। এবার এরপরে এই চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল এই মেডিকেল কলেজগুলা মোটামুটি মানের দিক থেকে কাছাকাছি এবং এগুলো এস্টাবলিশমেন্টে মোটামুটি কাছাকাছি, একটু সেদিকে আছে, চট্টগ্রাম তো একটু আগের, তো মোটামুটি কাছাকাছি। এখন তুমি চট্টগ্রামের দিকে মানুষ হইলে তুমি চট্টগ্রামটা আগে দিবা, তুমি রাজশাহী মানুষ হলে রাজশাহী আগে দিবা, তুমি সিলেটে হলে সিলেট আগে দিবা, তুমি বরিশালের মানুষ হলে বরিশাল আগে দিলা, বুঝছো? এই কয়েকটা তুমি আগে দিবা। ধরো তুমি চট্টগ্রামের মানুষ, তুমি চট্টগ্রামটা আগে দিলা 6 নম্বরে, তুমি রাজশাহী মানুষ রাজশাহী 6 নম্বরে দিলা। এখন বলতে পারো ভাই এরপরে কি আমি অন্য মেডিকেল চলে যাবো? না, এবার বাকি মেডিকেলগুলো তুমি দিবা। 6-এর পরে ধরো এই যে রাজশাহী দিলা, তুমি ধরো সিলেট দিলা। এখন তোমার বরিশালে যাওয়ার ইচ্ছা নাই ভাই, ধরো তোমার বরিশালে তোমার জন্য অনেক দূরে পড়ে যায়, তোমার বরিশালে মেডিকেলে যাওয়ার ইচ্ছা নেই। বাট অবশ্যই মনে রাখবা যেগুলো অনেক পুরাতন মেডিকেল কলেজ ওগুলো ডেফিনেটলি অনেক ভালো মেডিকেল কলেজ। সেই হিসেবে আমি বলবো তুমি 6, 7, 8, 9 মানে এই মেডিকেল কলেজগুলো, এই যে 18 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ, এইখান পর্যন্ত তুমি এগুলো সবগুলো শেষ করো। তো তোমার বাসার যেটা আছে, তুমি যে অঞ্চলে আছো এটা আগে দাও, দেওয়ার পরে বাকিগুলো সব এখান থেকে শেষ করো। ওকে, শেষ করার পর এখন ধরো রংপুর মেডিকেল কলেজ, হ্যাঁ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর, দিনাজপুর, খুলনা, বগুড়া মেডিকেল কলেজ, এগুলো কিন্তু সবগুলো মোটামুটি কাছাকাছি লেভেলের, এগুলো সবগুলো মোটামুটি কাছাকাছি লেভেলের মেডিকেল কলেজ। তাহলে এক্ষেত্রে তোমার ওই যে বললাম ডিস্ট্রিক্ট ওয়াইজ, তুমি যদি খুলনার হও খুলনা আগে দিবা, তুমি ফরিদপুরের দিকে হলে ফরিদপুর, আশেপাশে জেলা হলে ফরিদপুর আগে দিবা, তুমি উত্তরবঙ্গে যদি হও তাহলে ইনশাল্লাহ দিনাজপুর আগে দিবা, তুমি যদি কুমিল্লার দিকে হও, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলে হও তুমি কুমিল্লা আগে দিবা, বুঝছো? এই অনুযায়ী তুমি ইনশাল্লাহ রংপুরের দিকে হও, এই রংপুরটা আগে দিবা, এই অনুযায়ী তুমি ভাগটা করে ফেলবা, ঠিক আছে? এই অনুযায়ী তোমারটা আগে দিবা, বাকিগুলো এর পরে দিবা। এমন না যে বাকিগুলো একদম পিছনে ফেলাই দিবা, এটা না, বাকিগুলো এর পরে দিবা। ওকে, আচ্ছা ইনশাল্লাহ। এরপরে চলে আসি, সোহরাওয়ার্দীতে চলে গেছে আগেই। এবার দেখো, এবার বাকি যে সকল মেডিকেল এইটা হবে জাস্ট তোমার ডিস্ট্রিক্টের আশেপাশে জেলা অনুযায়ী। ওকে, জাস্ট তোমার ডিস্ট্রিক্টের আশেপাশে জেলা অনুযায়ী। এখন ধরো তোমার বাড়ি ধরেন চলো সাতক্ষীরার দিকে, তাই তুমি এরপরে ধরো সাতক্ষীরা মেডিকেলটা আগে দিলা, কারণ সাতক্ষীরা পড়ার যে কথা, তোমার নোয়াখালী গিয়ে পড়া একই কথা, কক্সবাজার গিয়ে পড়া একই কথা। তুমি কেন পরবর্তীতে তোমার তো ইনশাল্লাহ শুরুর দিকে হয়তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে তুমি কেন সাতক্ষীরার বাড়ি হওয়া সত্ত্বেও, মেডিকেল থাকা সত্ত্বেও তুমি কেন আবার কক্সবাজার গিয়ে পড়বা? যাওয়া আসা অনেক কষ্ট হয়, জীবন অনেক কষ্ট করতে হবে নাহলে। তো এই জন্য এত দূরে না দিয়ে তখন এই অঞ্চলটা তুমি তোমার যেই জেলার আসো ওই জেলার আশেপাশের গুলা তুমি আগে দিবা, ঠিক আছে? দেওয়ার পরে এরপরে বাকি সব পিছন দিকে বসাই দিবা। বাকি সব তুমি এই যে দূরত্ব চিন্তা করে 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 তোমার থেকে দূরে কোনটা হয় কাছে কোনটা হয় চিন্তা করে তুমি ইনশাল্লাহ আগে বসাই দিবা। ওকে, এখন মোটামুটি এটা হচ্ছে একটা ফরম্যাট, এই যে নোয়াগাঁ, সুনামগঞ্জ, তোমার থেকে দূরত্ব, আমি আবার বলছি দূরত্ব চিন্তা। এখন দেখো যেগুলো সিট সংখ্যা খুবই কম, রাঙামাটি মেডিকেল কলেজ, এগুলো একদম পরে হয়েছে, 14 সালে হয়েছে। আবার ধর যেগুলো 18 সালে হয়েছে, 17, 18 বা 20-এ হয়েছে, এগুলো একদমই লাস্টে রাখবা। যতই কাছে হোক এগুলো একদম লাস্টে রাখবা। কারণ এই যেগুলো ধরো স্টুডেন্ট সংখ্যা খুবই কম, মানে যেগুলো একদম রিসেন্টলি হয়েছে, এই রিসেন্টলি যেগুলো হয়েছে এগুলো একটু পরে রাখার চেষ্টা করবা। এই যে 14 থেকে এগুলো একটু পরে রাখার চেষ্টা করবা। কেন? কারণ এগুলো একদম রিসেন্ট হওয়ার কারণে এদের অবকাঠামোগত, টু বি ভেরি অনেস্ট, স্ট্রাকচারগত অনেক এখনো ডেভেলপমেন্ট অনেক বাকি আছে। এখনও অনেক জায়গায় হসপিটাল এক জায়গায়, হাসপাতাল মানে কলেজে এক জায়গায়, এগুলো তো অনেক ডিস্টেন্স, অনেক ঝামেলা অ্যাকচুয়ালি। তুমি দেখবা রিসেন্টলি আমাদের অনেক মেডিকেল জুনিয়র আন্দোলনও করেছিল। সো এগুলো তোমরা একটু লাস্টে রাখবা। আমি ছোট করতেছি না ভাই, ডেফিনেটলি মেডিকেলে চান্স পাওয়া প্রত্যেকটা স্টুডেন্টই চমৎকার লেভেলের ব্রিলিয়ান। কারণ সেই ব্রিলিয়ান না হলে সে 5100 মধ্যে চান্স পাবে না, কারণ পরীক্ষা দিবে প্রায় 2 লক্ষ মতো, সেখানে 5000-এর মধ্যে থাকায় বিশাল অ্যাচিভমেন্ট। আর 2-1 নম্বরের সেদিক হলেই একদম সামনে চলে যায়। তো এখানে মেডিকেলের নাম্বার ভেরিয়েশন মানে পার্থক্যটা খুবই কম। এই জন্য ডেফিনেটলি তারা প্রচণ্ড ব্রিলিয়ান, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান, সাথে আমি অ্যাড করতেছি জাস্ট। তো যেগুলো পিছনের দিকে আছে এগুলোকে একদম লাস্টে রাখবা, বাসার কাছে হলে একটু লাস্টে রাখবা। ওকে, তাহলে বাসার কাছে এর মধ্যে 2টা ভাগে ভাগ করবা। বাসার কাছাকাছি যে প্রথম দিকে এগুলো ফিক্সড করে ফেলছি, আর বাসার কাছে যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো একটু পুরাতন সাল লেখা আছে,
যেগুলো পুরাতন এগুলোকে তোমার ইনশাল্লাহ আগে রাখবা, আর যেগুলা একটু তোমার নতুন এগুলো একটু পিছনে রাখবা, ঠিক আছে? একটু কাছে হলেও পিছনে রাখবা। আর যারা এত প্যারা নিতে চাও না তারা একদম সহজ কথা বলে দিই, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা বা ময়মনসিং, তোমার ইচ্ছা। মুগদা আগে আনলে ময়মনসিং পরে যাবে, বা তুমি যদি ময়মনসিং আগে ভালো চিন্তা করো অবশ্যই ময়মনসিং, বাট ঢাকা থাকতে মুগদা, কদিন পর মুগদা আরও অনেক ভালো হয়ে যাবে। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা, ময়মনসিং, চট্টগ্রাম, ময়মনসিং, চট্টগ্রাম, এরপর হচ্ছে সিলেট, ময়মনসিং, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, রংপুর আগে কুমিল্লা বলতে পারো, কুমিল্লা ইজ ভেরি গুড মেডিকেল কলেজ, কুমিল্লা, রংপুর। এবার বাকি যা আছে সংখ্যার দিক থেকে চিন্তা করে বসাই দিলা, শেষ, একদম নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট। তুমি যদি ইনশাল্লাহ ভালো মেডিকেলে চান্স পাও, তোমার মনে হচ্ছে তুমি বাড়ির কাছে চলে যাবা, তুমি পরবর্তীতে মাইগ্রেশন করে প্রথম মাইগ্রেশনে তুমি নিচের দিকে নামতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি উপরে একটা মেডিকেলে চান্স পাইছো, তুমি চাচ্ছ নিচে একটা মেডিকেলে যাইতে, তুমি যেতে পারবা। হয়তো মুগদা মেডিকেলে যাওয়া যায় না, কারণ এই বলুন ঢাকা থাকার কারণে সবার একটা অনেক আগে চলে আসে লিস্টে, এই জন্য একটু টাফ হয়ে যায়। বাট বাকি যে কোনো মেডিকেলে দেখবা তুমি নিচের দিকে মেডিকেলে তুমি সেটা যেতে পারবা, মাইগ্রেশনে তোমার সে সুযোগ আছে। সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, এত প্যানিক হবারও কিছু নাই। যে লিস্টটা আমি বলেছি ইনশাল্লাহ তুমি এইভাবে আগাইতে পারো, আর যে ফর্মেট আমি তোমাকে দেখাইছি বাড়ির আশেপাশে চিন্তা করে ওই অনুযায়ী ইনশাল্লাহ আগাইতে পারো। ওকে, তা আমার মনে হয় আমি সার্কুলার প্রায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। পরীক্ষার ফল ইনশাল্লাহ তোমাদের জানানোর আগে দেখবা ইনশাল্লাহ আমি জানাই দিছি। আর নির্বাচিত হওয়ার পরে তারপরে কী কী আনবার আনবা সেটা পরের কথা, ইনশাল্লাহ তোমাদের ভাগ্যে লাস্টের এই পয়েন্টগুলো কার্যকর হোক। নির্বাচিত হওয়ার পরে তুমি ইনশাল্লাহ এই কাগজগুলো নিয়ে যাও, সেই দোয়া করছি। সেই দোয়া করে আমি আমার এই গাইডলাইনের এই পুরো সামারাইজ ভিডিওটা টোটাল আমাদের আজকে যেই আমাদের যে মেডিকেলের সার্কুলার দিয়েছে এই সার্কুলার পুরো পার্টটার যে অ্যানালাইসিস এবং ফুল গাইডলাইন ভিডিওটা আমি আশা করি তোমাদেরকে ফুলফিল করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ তোমরা সবাই উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটার সার্থকতা হাসিল হবে। সবাইকে অনেক ধন্যবাদ। সামনের সময়টা ভালো করে পড়ো। আমার প্রত্যেকটা গাইডলাইন ভিডিও একটু সবাই দেখার চেষ্টা করো। একদম ফ্যাক্ট কথাগুলো আমি এখন বলতেছি, এই ফ্যাক্ট কথাগুলো ইনশাআল্লাহ মিলিয়ে তোমার পড়াটাকে তুমি রিচেক করতে পারবা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।